আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কোনো সময় হতে পারে হামলা, লালমনিরহাট বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি ভারতের। প্রয়োজনে বাংলাদেশেও চালানো হতে পারে অপারেশন সিঁদুর। সাগরে জিংপিয়ংয়ের অদৃশ্য যুদ্ধজাহাজ, চীনের নতুন যুদ্ধ কৌশল, গোস্ট ফ্লিট এ দিশেহারা পশ্চিমারা। ইরানের পাশে পাকিস্তান, পরমাণু ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কারাগার থেকে হুঙ্কার ইমরান খানের, দেশ জুড়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ। পাক সেনা প্রধানকে অভিনন্দন, কৌশলগত অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করে যা বললেন এরদোয়ান। বিপদ বাড়ছে নেতানিয়াহুর, ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করতে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের বলি দিচ্ছেন। অ্যালকোহল বৈধ হয়নি, বইফুর মিডিয়া ভুয়া খবর ও প্রোপাগান্ডা দাবি করে যা বলছে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লালমনিরহাট বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি ভারতের। প্রয়োজনে বাংলাদেশে চালানো হতে পারে অপারেশন সিঁদুর। ভারতীয় গদি মিডিয়ায় চলছে জোর প্রচারণা। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা দাবি করেছেন, চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করতে যাচ্ছে। এ নিয়ে ভারত এখন পুরোপুরি নিশ্চিত। তার ভাষায় এটি ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হওয়ায়। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে ভারতের সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। গুজবের ফ্যাক্টরি বলে খ্যাত আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সাহা বলেন, প্রয়োজনে বাংলাদেশে অপারেশন সিন্দুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে, গুঁড়িয়ে দেওয়া হবে সেনাঘাঁটি বা বিমান ঘাঁটি। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে নতুন একটি কৌশলগত ফ্রন্ট তৈরি করছে। এমনকি রংপুরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর উপস্থিতির কথাও উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের লালমনিরহাটের পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করার প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে প্রাথমিক কিছু সরঞ্জামও পাঠানো হয়েছে। কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের ঘাঁটি পরিদর্শনের কথাও উল্লেখ করা হয়, যদিও বাংলাদেশ বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করা হয়নি। এই প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী অঞ্চলে রাফাল যুদ্ধবিমান মোতায়েন, রামপুর সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের সামরিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্লেষকরা একে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল বা আক্রমণাত্মক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত চীনের সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিমান বাহিনীর পুরনো অবকাঠামো পুনরুদ্ধার করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উপমহাদেশে কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। সাগরে জিংপিংয়ের অদৃশ্য যুদ্ধজাহাজ, সাগরে চীনের নতুন যুদ্ধ কৌশল, গোস্ট ফ্লিটে দিশেহারা পশ্চিমারা। একটি চীনা প্রতিরক্ষা কন্ট্রাক্টের পরিচালিত এক গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, নেটওয়ার্কযুক্ত জ্যামার ব্যবহার করে শত্রু ক্ষেপণাস্ত্রগুলোকে ভূতবহর বা গোস্ট ফ্লিট পেছনে ধাওয়া করানো যেতে পারে, আর এর ফাঁকে প্রকৃত যুদ্ধজাহাজগুলো সম্পূর্ণভাবে রাডারের আওতায় এড়িয়ে যেতে পারবে, যা পশ্চিমা শত্রু দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। চীনা গবেষকদের পরিচালিত একটি নৌযুদ্ধ অনুকরণে দেখা গেছে, একটি এন্টিশিপ ক্ষেপণাস্ত্র রাডারে চিহ্নিত 8টি পিপলস লিবারেশন আর্মির যুদ্ধজাহাজের একটি বহরকে লক্ষ্য করে আক্রমণ চালায়। কিন্তু বাস্তবে সেটা কোনো বহর ছিল না, এটি ছিল মাত্র একটি জাহাজ। জাহাজটির চারপাশে ঘোরাফেরা করে 4টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস এমন একটি বিভ্রম তৈরি করে, যা দূর থেকে উন্নত রাডারকে ধোঁকা দিতে সক্ষম সিগন্যাল পাঠায়। নেটওয়ার্কযুক্ত জ্যামার ব্যবহার করে শত্রু ক্ষেপণাস্ত্রগুলোকে বিভ্রান্ত করে প্রকৃত যুদ্ধজাহাজগুলোকে সম্পূর্ণরূপে রাডারের আওতায় এড়িয়ে যেতে পারবে।
এই প্রযুক্তি চীনের বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব টেলিমেট্রি, একটি মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান, এর একটি গবেষণা দল তৈরি করেছে। তারা এই অভূতপূর্ব প্রযুক্তির বিস্তারিত তুলে ধরেছেন 28 ফেব্রুয়ারি প্রকাশিত একটি পিয়ার রিভিউড গবেষণাপত্রে, যা চীনা ভাষায় জার্নাল অব সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এ ছাপা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, নেটওয়ার্ক ভিত্তিক 1 বিট জ্যামার ব্যবহার করে শত্রু ক্ষেপণাস্ত্রগুলোকে মিথ্যা ভূতবহর অনুসরণে বাধ্য করা যেতে পারে, যার ফলে প্রকৃত যুদ্ধজাহাজগুলো রাডারের নজর এড়িয়ে নিরাপদে চলাচল করতে পারবে। চীনের এই কৌশলের মূল বিষয় হল বেসামরিক মৎস্য ও বাণিজ্যিক জাহাজগুলিকে সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহার করা। এগুলোকে মেরিটাইম মিলিশিয়া বা সামুদ্রিক জলযোদ্ধা বলা হয়, যারা চীনের কোস্টগার্ড ও নৌবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে। এই জাহাজগুলো দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর ও অন্যান্য বিতর্কিত অঞ্চলে চীনের দাবি জোরদার করতে ব্যবহৃত হয়। ভবিষ্যতে এই ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল আরও বেশি দেখা যেতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইরানের পাশে পাকিস্তান, পরমাণু ইস্যুতে মুখ খুলছেন শেহবাজ শরীফ। ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া ইরানের পরমাণু ইস্যুতে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে। ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপি জানায়, ইরান সফরকালে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শেহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সব বিষয় উঠে এসেছে। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে। বৈঠকে শেহবাজ বলেন, পাকিস্তান ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে। উভয় দেশই মতৈক্যে পৌঁছেছে যে ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো উচিত। জেল থেকে হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নেতাকর্মীদের দেশজুড়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানি ইতিহাসের অন্যতম জনপ্রিয় এই নেতা। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা নেই। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই এর সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সর্বস্তরের নেতাকর্মীদের দেশজুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজও রেখেছেন, তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। ইমরান খানের মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তার বোন আলিমা খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলিমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছেন। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয়, ইমরানকে সেটুকু দেওয়া হচ্ছে না। গত 8 মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে এখন থেকে ইমরান খানের বোনও কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআই এর হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা করছে। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য হল ইমরান খানের কারামুক্তি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে স্বাগত জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নতি করার আগ্রহ প্রকাশ করেছেন। আঙ্কারায় অনুষ্ঠিত এই সফরে দুই দেশের মধ্যে সামরিক ও আর্থিক সহযোগিতা জোরদার করার বার্তাই দিয়েছেন এরদোয়ান। পাকিস্তানের এই পদক্ষেপের মাঝে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছেন আংশিকভাবে। ভারতের অভিযানে শতাধিক জঙ্গি নিহত হওয়ার পর এরদোগান বলেন, আমি হামলায় নিহত আমাদের ভাইদের জন্য আল্লাহর রহমত কামনা করছি এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং রাষ্ট্রের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এরদোগানের এই বার্তা আসে এমন একদিনে যেদিন মার্কিন নিষেধাজ্ঞা ঘোষিত সন্ত্রাসী হাফিজ আব্দুর রউফ পাকিস্তানের নিহত জঙ্গিদের জানাজা পড়ান এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এরদোগান দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে আসেন। আসিম মুনিরকে অভিনন্দন, কৌশলগত সম্পর্কের ঘোষণা এসেছে। ফিল্ড মার্শাল মুনির ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় এরদোগান বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে চান, যা পারমাণবিক সহযোগিতা পর্যন্ত করাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সামরিক উত্তেজনায় পাকিস্তান যেসব ড্রোন ব্যবহার করেছে তার অধিকাংশই তুরস্ক সরবরাহ করেছিল। এসব ড্রোন ভারতের সামরিক এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়। তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে অবস্থান নেয় এবং সামরিক বিমান অস্ত্র পাঠানোর অভিযোগও রয়েছে, যদিও তুরস্ক এসব অভিযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিরল হলেও পাকিস্তানের সেনাপ্রধান কূটনৈতিক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। তুরস্ক, আজারবাইজান, ইরান ও তাজিকিস্তান সফর করেছেন পাকিস্তানি প্রতিনিধি দল। সফর শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় তিনি যে অটল সমর্থন দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুরস্ক ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক জোরদার করে পশ্চিম ও মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে চাচ্ছে পাকিস্তান। বিপদ বাড়ছে নেতানিয়াহুর। ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে অভিহিত করে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিতের উদ্যোগ নিচ্ছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বাণিজ্য স্থগিতের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত কোনো দেশের প্রথম এমন পদক্ষেপ যা ইসরায়েলি দখলদার রাষ্ট্র ও তার অর্থনৈতিক স্বার্থকে চ্যালেঞ্জ জানায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আয়ারল্যান্ড সরকার এক আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলি দখলদার অঞ্চলে পরিচালিত কোম্পানিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে চায়। এই লক্ষ্যে একটি প্রস্তাবিত বিল আগামী মাসেই আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আলোচনার জন্য তোলা হবে। আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সাইমন হ্যারিস এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। আমরা বিশ্বাস করি দখলদার শক্তির সঙ্গে বাণিজ্য করে চলা নৈতিক নয়, তাই আমরা ইসরায়েলি বসতি ও দখলকৃত অঞ্চল থেকে পরিচালিত কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধে আইন করতে চাই। গাজার ভয়াবহ মানবিক সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হ্যারিস বলেন, অবরোধের কারণে বহু শিশু অনাহারে ভুগছে। খাদ্য ও ঔষধকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, আয়ারল্যান্ডের পক্ষ থেকে পাঠানো বহু ত্রাণবাহী ট্রাক রাফা সীমান্তে আটকে আছে 80 দিনেরও বেশি সময় ধরে। এসব ত্রাণের গন্তব্য ছিল গাজার ক্ষতিগ্রস্ত এবং অনাহার পীড়িত জনগোষ্ঠী। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য চুক্তি পর্যালোচনার পক্ষে মত দিয়েছেন। তবে হ্যারিস বলেছেন, এই পরিস্থিতিতে কেবল পর্যালোচনা যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক ব্যবসা করা সম্ভব নয়, তাই আমরা চুক্তি স্থগিত করার আহ্বান জানাচ্ছি, বলেন হ্যারিস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য ও কর্মীদের বলিদান দিচ্ছেন। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ার গুলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তার সরকারকে আগামী আগস্ট মাসের মধ্যে 2026 সালের রাজ্য বাজেট প্রস্তুতি করার নির্দেশ দিয়েছেন। এটিকে সামরিক খসড়া আইনের কারণ জোট ত্যাগের হুমকি দেওয়ার অতি অর্থোডক্স দলগুলোকে শান্ত করা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহুর এই পদক্ষেপের পর ডেমোক্রেটিক প্রার্থী নেতা ইয়ার গুলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এটি এক ধরনের ঘোষ। সৈন্য এবং রিজার্ভিস্টদের গাজায় পাঠানো হলে নেতানিয়াহু তাদের করের টাকা লুট করছেন এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অতি অর্থোডক্সের ঘোষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দেন। গোলাম নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয় প্রতিশ্রুতি দিয়ে আরও লেখেন, আমরা সকলের জন্য নিয়োগ নিশ্চিত করব। প্রকাশ্যে অ্যালকোহল বিক্রি ও পানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে, তবে এই খবর ভুয়া বলে জানিয়েছে সৌদি সরকার। গতকাল সোমবার সরকারের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, অ্যালকোহলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে একটি ভুয়ো সংবাদ মাধ্যম এবং একটি ব্লগে এমন দাবি করা হয় যে অ্যালকোহলের উপর গত 73 বছর ধরে যে নিষেধাজ্ঞা বহাল আছে, সীমিত পরিসরে তা তুলে নিতে যাচ্ছে সৌদি আরব।
ওই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় 2034 সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রতিবেদনটিতে এই তথ্যের কোনো যথার্থ উৎস উল্লেখ করা হয়নি। ওই প্রতিবেদন ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয় সৌদি আরবের ভেতরে এবং বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়, আর তার নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। সৌদি কর্তৃপক্ষের দাবি, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ওই সংবাদ মাধ্যমটি এমন ভুল তথ্য প্রচার করেছে। তবে সংবাদ মাধ্যমটির ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যে কোনো সময় হতে পারে হামলা, লালমনিরহাট বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি ভারতের। প্রয়োজনে বাংলাদেশেও চালানো হতে পারে অপারেশন সিঁদুর। সাগরে জিংপিয়ং এর অদৃশ্য যুদ্ধজাহাজ, চীনের নতুন যুদ্ধ কৌশল, গোস্ট ফ্লিক এ দিশেহারা পশ্চিমারা। ইরানের পাশে পাকিস্তান, পরমাণু ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কারাগার থেকে হুঙ্কার ইমরান খানের, দেশ জুড়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ। পাক সেনা প্রধানকে অভিনন্দন, কৌশলগত অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করে যা বললেন এরদোয়ান। বিপদ বাড়ছে নেতানিয়াহুর, ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করতে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের বলি দিচ্ছেন। অ্যালকোহল বৈধ হয়নি, বইফুর মিডিয়া ভুয়া খবর ও প্রোপাগান্ডা দাবি করে যা বলছে সৌদি আরব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।